প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য কি তাৎপর্য বহন করে। তারেক রহমান কয়েকদিন হলো দেশে ফিরেছেন। এই দেশে ফেরার পর থেকে পক্ষে বিপক্ষে নানাভাবে বিশ্লেষণ হচ্ছে। এখন পর্যন্ত বিশ্লেষণগুলো ইতিবাচকই দেখছি। কিছুটা খানিকটা আওয়ামী লীগ শিবিরে নেতিবাচক বিশ্লেষণ এবং আওয়ামী লীগ শিবিরে কিছু মানুষের মধ্যে আমি দেখেছি যে বেশিরভাগ যারা ইতিবাচক চিন্তাধারার মানুষ তারা কিন্তু উজ্জীবিত হয়েছে, তারা এটিকে একটা সম্ভাবনা হিসেবে দেখছেন। কিন্তু কিছু নেতিবাচক মানুষ চরম হতাশায় নিমজ্জিত এবং এটিকে নেতিবাচকভাবেই দেখছে। এই মনে হয় তারেক রহমান এলো মানে তারা আরও শেষ, কিন্তু না, এই শেষের পেছনে আলো আছে। গত পরশু ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রথমবারের মতো আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়েছে মৌখিকভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যে তারেক রহমানের দেশে ফেরাটাকে ভারত এটিকে একটা নতুন ডেভেলপমেন্ট হিসেবে দেখছে এবং ভারত বাংলাদেশের প্রতি, তারেক রহমান ফেরা পরবর্তী বাংলাদেশের প্রতি কড়া নজরও রাখছে, এমনটাও বলেছে। আমরাও এ বিষয়ে কথা বলেছি। বিভিন্ন গণমাধ্যমের মতো এনডিটিভিও, ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটা বিশ্লেষণী রিপোর্ট করেছে বলা যায়। রিপোর্টটা বেশ ভালো মনে হলো, ভালো লাগলো বিধায় আলাপ করতে এসেছি। এনডিটিভি বলছে যে তারেক রহমান এমন এক নেতা যার ভারতকে মোকাবিলা করতে হবে। তিনি সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাসী। একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককেও স্বীকার করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একথা লিখেছে অনলাইন এনডিটিভি। ওই প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য কি অর্থ বহন করে তার বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার মাত্র কয়েক ঘন্টা পরেই জামাতে ইসলামী ঘনিষ্ঠ এক আইনজীবী তারেক রহমানকে হত্যার হুমকি দিয়েছেন। সেই হুমকির বক্তব্যে ভারতের প্রসঙ্গও ছিল। জামাতে ইসলামী ঘনিষ্ঠ আইনজীবী শাহরিয়ার কবির, এই যে ইদানিং আপনি টক শোতে দেখেন, আগে কখনো, আজ থেকে 3 মাস আগে কখনো দেখিনি এইরকম একজন ব্যক্তি, শাহরিয়ার কবির। তিনি, এই লোকটা মূলত বিতর্কিত সব কথাবার্তা বলে আলোচনায় এসছেন, অ্যাটেনশন ক্রিয়েট করার জন্যই এইসব বিতর্কিত কথা বলেন। এই শাহরিয়ার কবির অভিযোগ করেন, দেশে ফিরে এসে তারেক রহমান তার পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এবং ভারতের শর্ত মেনে নিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পর ঢাকায় ফিরে প্রথম দিনই যে বক্তৃতা দেন, তাতে তিনি দেশের জন্য নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে হওয়া জনসমুদ্র নিয়ে জামাতে গভীর অস্বস্তি দেখা দিয়েছে। 2024 সালের আগস্টে আন্দোলনের সময় জামাত সমর্থন দিয়েছিল সিটিজেন পার্টিকে, ওই সময় ছিল তারা সমন্বয়ক, তাদেরকে। ওই আন্দোলনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15.5 বছরের শাসনকালের অবসান ঘটে। এনসিপির নেতৃত্ব স্বীকার করেছেন তারা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে জামাতের সঙ্গে আলোচনা করছেন। এটা নিয়ে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে অনেকে জল ঘোলাও হয়েছে এবং পদত্যাগ করার মতো ঘটনা ঘটেছে। এনসিপি শেষ পর্যন্ত আসলে এই দলটাই থাকে কিনা, বা এই দলটা থাকলেও সংসদে একটি আসন নিয়েও যেতে পারবে কিনা, এমন দ্বিধাদ্বন্দ্ব দেখা গেছে। ফলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন মূলত 2 শিবিরের লড়াই হয়ে দাঁড়িয়েছে, একদিকে জামাত আর একদিকে বিএনপি। জামাত নির্বাচনে যে কোনোভাবেই পৌঁছাতে চাইছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যার শিকার হয়েছেন সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ভারতের কূটনৈতিক মিশন। আপনারা কয়েকদিন আগের অবস্থা দেখলেন যে বাংলাদেশের প্রভাবশালী দৈনিকগুলো প্রথম আলো, ডেইলি স্টার, ভারতীয় হাই কমিশন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটস, উদীচী হামলা, দেশের প্রায় 100% মানুষ যারা জামাত করেন তারা ছাড়া সবাই মনে করছে যে এই যে জামাতের এতদিনের লম্ফঝম্প, হম্বিতম্বি, এই হম্বিতম্বির ফুলস্টপ হয়ে গেল কিনা, যে এই সহিংসতা, এবং এই সহিংসতার পেছনে জামাত দায়ী, এটি মনে করছে। আমি শুরুতেই বলেছি যে তারেক রহমান এমন এক নেতা যিনি বাংলাদেশের স্বার্থকে সবার আগে দেখেন, তবে
ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককেও স্বীকার করেন। অন্যদিকে জামাতে ইসলামী স্পষ্টতই ভারত বিরোধী। ইসলামী মূল্যবোধে আস্থাশীল থেকেও তারেক রহমান এমন এক বাংলাদেশ কায়েমের কথা বলেন যেখানে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত থাকবে, ধর্মীয় উগ্রতার পথে দেশকে ঠেলে দেওয়া হবে না। তিনি তার পররাষ্ট্র নীতিও পরিষ্কারভাবে তুলে ধরেছেন প্রথম দিনের বক্তব্যে। তিনি বলেন, এই দেশে পাহাড়ের মানুষ যেমন আছে তেমনি সমতলের মানুষও আছে। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ নানা ধর্ম বিশ্বাসের মানুষ এখানে বাস করে। আমরা মিলে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের স্বপ্নের, যে বাংলাদেশ মায়ের স্বপ্ন। এছাড়াও তিনি ঘোষণা করেন, বাংলাদেশ না দিল্লি না পিন্ডি, সব কিছুর আগে বাংলাদেশ নীতিতে চলবে। জামায়াতে ইসলামী সম্পূর্ণভাবে ভারত বিরোধী এবং পাকিস্তান ঘেঁষা এজেন্ডা ধারণ করে। তারেক রহমানকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে সেই আলোচিত শাহরিয়ার কবির বলেন, ভারতের স্বাক্ষর নিয়ে এলে তোমার মৃত্যু সন্নিকটে। ভারতকে বিশ্বাস করা মানেই মৃত্যু। তিনি ফারাক্কা চুক্তি, তালপট্টি দ্বীপ এবং ঐতিহাসিক বিরোধের নানা প্রসঙ্গ টেনে আনেন। 1996 সালে সই হওয়া 30 বছরের এই চুক্তি 2026 সালে নবায়নের অপেক্ষায়, যা বর্তমান বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দুই দেশের জন্যই গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পরবর্তী সরকারকে দিল্লির সঙ্গে আলোচনায় বসতে হবে। অর্থাৎ এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, নির্বাচিত যে সরকার, সেই সরকারের সাথেই ভারত এবং বাংলাদেশ আলোচনা হতে হবে। তারেক রহমান ইতিহাসের কথা তুলেছেন যা জামায়াত মানুষের স্মৃতি থেকে মুছে দিতে চায়। তিনি বলেন, এই দেশ 1971 সালে লাখ লাখ শহীদের রক্তে অর্জিত। 7ই নভেম্বর 1975-এ জনগণ ও সৈনিকরা আধিপত্যের বিরুদ্ধে দেশকে রক্ষা করেছিল। 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষার উপর জোর দিয়ে বলেন, যে কোনো প্ররোচনার মুখে শান্ত থাকতে হবে। তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনে নেতৃত্ব দেবে, গড়ে তুলবে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির বাংলাদেশ। বলা হচ্ছে যে জামায়াতে ইসলামী তারেক রহমানকে ভয় পায়। এই এনডিটিভির রিপোর্টে আরও বলা হয় যে আইন শৃঙ্খলা, শান্তি ও গণতন্ত্র কেন্দ্রিক তারেক রহমানের অবস্থান জামাতের রাজনীতির পথে অন্তরায়। এ কারণেই তারা সাংবাদিক ও সংখ্যালঘুদের ওপর হামলা, সমালোচকদের ভারত মদতত্ত্বে জড়িয়ে প্রচারণা চালাচ্ছে। শেখ হাসিনা সরকারের সময়ে নির্বাসনে থাকা সত্ত্বেও তারেক ভুক্তভোগী হিসেবে জনসমর্থন পাচ্ছেন, এটাই জামাতকে আরও অস্বস্তিতে ফেলেছে। আগে বিএনপি জামাত জোট থাকলেও এবার বিএনপি জামাতকে চাপে ফেলে নতুন জোট তৈরি করেছে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে, যার মতাদর্শ জামাতের চেয়ে নরম। সবকিছু মিলে এটি তো পরিষ্কার, এই কয়েকদিনে 25 তারিখে তারেক রহমান দেশে এসছেন, এই কয়েকদিনে তো এটি পরিষ্কার হয়ে গেছে যে তারেক রহমান ভারতের সমর্থনেই বাংলাদেশে এসছেন। আমি এইটি নিয়ে কয়েকটি ভিডিও, মনে হয় 8-10টি ভিডিওতে বললাম। তো কাজেই বাংলাদেশের রাজনীতি যে একটা নয়া মেরুকরণে, তারেক রহমান সেই অতীতের 2001-06 আমলের ভুলের রাজনীতিতে যদি অবস্থান করেন, তাহলে তারেক রহমান রাজনীতিতে টিকতে পারবেন না। তার স্থান কোথায় হবে এটা বলা কঠিন। কাজেই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে ভারতের সাথে, সব রাজনৈতিক দলের সাথে, সব মানুষের সাথে খাপ খাইয়ে যদি রাজনীতি না করেন তারেক রহমান, তাহলে সেটি বুমেরাং হবে। এবং সত্যিকার অর্থে কদিন আগেরও যে অগ্নিগর্ভ বাংলাদেশ ছিল, সেখান থেকে উত্তরণের ক্ষেত্রেও তারেক রহমান একটা বড় টুল বা অস্ত্র। এবং এটি ভারতের জন্য, ভারতের স্থিতিশীলতার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ হিসেবেই সব পক্ষ দেখছে। মাত্র 3-4 দিন হলো তিনি এসছেন, তো নিশ্চয়ই আরও 15 দিন, 1 মাসে বিষয়টা একদম পরিষ্কার হবে। আমরা নিশ্চয়ই নজর রাখবো এবং দেখব কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।